কামারপুকুর। আগে কামারদের বসবাস ছিলেন আর লোহার জিনিস তৈরি হতেন, এই নামে গ্রামের নাম। আগে নাম ছিলেন শুকুলালগঞ্জ। মা ভবতারিণীর এক পাগল ভক্ত। সারাটা জীবনের অধিকাংশ সময় তিনি ব্যয় করেছেন মায়ের সেবা করে। সমগ্র নারী জাতিকেই তিনি মা হিসেবে পুজো করতেন, তাদের আরাধনা করতেন, যার বাণী শুনতে দেশ বিদেশ থেকে লোক আসত। এখন আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংশদেবের জন্মস্থান কামারপুকুরে। কলকাতা থেকে কিভাবে আপনারা কামারপুকুর আসবেন, দিনের দিন কিভাবে ঘুরে আবার কলকাতা ফিরে যাবেন, এই সমগ্র পরিকল্পনা থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই পর্ব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে। এখন আমি রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনে। আজকে প্ল্যান হচ্ছে কামারপুকুর আর জয়রামবাটিটা ভালো করে ঘুরে দেখব। তো এই যে লোকাল রয়েছে হাওড়া গোঘাট লোকাল, এই ট্রেনে করেই এখন যাব গোঘাট। তারপর গোঘাট থেকে টোটো বা অন্যান্য কি গাড়ির ব্যবস্থা রয়েছে সেটা দেখব। নিজের বাজেট মতো একটা গাড়ি নিয়ে পৌঁছাবো কামারপুকুর। কামারপুকুর ভালো করে ঘুরে দেখে পৌঁছাবো জয়রামবাটি। তো চলুন ট্রেনে উঠে পড়ি, ট্রেন ছেড়ে দেবে, সময় হয়ে গেছে প্রায়। সময় এখন ঘড়িতে 7:30 বাজে। এখনই কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে ট্রেনে। 7:10-এর মধ্যে ট্রেন হাওড়ায় চলে এসছে। এবার 7:15-20-র মধ্যে ট্রেনে প্রচুর ভিড় হয়ে গেছে। আপনারা যদি এই ট্রেনটা ধরেন, মানে গোঘাট লোকাল ধরেন, তাহলে আপনাদের কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে আসতে হবে। 7টার মধ্যে চলে আসুন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন ছাড়ছে। ট্রেন মোটামুটি ভালোই চলছে, তবে ট্রেন কিন্তু খুব ভিড় ছিল। এই তারকেশ্বরে ট্রেন ঢুকলো, এখন একটু ভিড়টা খালি হলো। তাই আপনারা যখন এই ট্রেনে উঠবেন আগে উঠে যাবেন, উঠেই আগে সিট নিয়ে নেবেন, নাহলে কিন্তু আর বসার জায়গা পাবেন না। সেই তারকেশ্বরে এসে ট্রেন খালি হবে। পৌঁছে গেলাম গোঘাট রেলওয়ে স্টেশন। আমরা যেই ট্রেনটা ধরেছিলাম হাওড়া গোঘাট লোকাল, সেটা হাওড়া থেকে ছেড়েছিল 7:25। এই ট্রেনটা গোঘাট এসে পৌঁছানোর কথা ছিল সকাল 10টায়, কিন্তু আমাদের ট্রেন 9:55 নাগাদই পৌঁছে গিয়েছে। এইবার আপনারা যদি চান অন্যান্য ট্রেনেও আসতে পারেন। টোটাল 4টি ট্রেন রয়েছে, 4টি না 5টি ট্রেন রয়েছে। আমি তার ডিটেলস দিয়ে দিলাম, সেটা আপনারা একবার দেখে নিন। তবে সবথেকে ভালো হচ্ছে আপনারা যদি ভোর 4টে অথবা সকাল 7:25 ট্রেনটা ধরে আসতে পারেন। গোঘাট স্টেশনের বাইরেই আপনারা সারিবদ্ধভাবে টোটো এবং মারুতি গাড়ি দেখতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের কামারপুকুর পর্যন্ত ভাড়া পড়বে 30 টাকা এবং জয়রামবাটি 50 টাকা। আমিও এরকম একটি টোটোতে উঠে পড়লাম। গন্তব্য কামারপুকুর, ভাড়া নিল 30 টাকা। টোটো করে চলে এলাম একেবারে কামারপুকুর রামকৃষ্ণ মঠের সামনে। ভাড়া নিল 30 টাকা। সময় কিন্তু অনেকটাই লাগে, প্রায় 20-25 মিনিট মতো সময় লেগে গিয়েছে। রাস্তা মোটামুটি ভালো, কোনো অসুবিধা হবে না, আর গাড়ি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এইবার এই রামকৃষ্ণ মিশন খোলা থাকে হচ্ছে আপনার সকাল 6টা থেকে 11:30, বিকেল 4টে থেকে 8:30 পর্যন্ত। তো আমি এখন চলে এসেছি প্রায় 10টা নাগাদ। রামকৃষ্ণ মিশনের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরটা ভালো করে আপনাদের দেখাতে পারবো না। যতটা অ্যালাউ আছে ততটাই দেখাবো, চেষ্টা করছি যতটা দেখানো যায় আর কি। তো চলুন, ঘড়িতে এখন 10:30 বেজে গিয়েছে, অতটা দেরি করা যাবে না, 11:30টায় বন্ধ হয়ে যাবে। ভেতরটা ঘুরে এসে তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। রামকৃষ্ণ মঠ দর্শন করে চলে আসলাম। ভেতরে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে। সবার প্রথম মঠে গিয়ে আপনাদের কাজ কি হবে, আপনারা ট্রেন থেকে নামলেন, নেমে টোটো বা ওই সুমো গাড়ি করে চলে আসলেন কামারপুকুর। কামারপুকুর এসেই যখন মঠে ঢুকবেন আপনাদের প্রথম কাজ হবে এই ভোগের কুপন কেটে নেওয়া। কুপন নিচ্ছে 50 টাকা। যতক্ষণ কুপন থাকবে ততক্ষণ পাবেন। আর প্রসাদ খাবার সময় হচ্ছে সকাল 11:30 থেকে দুপুর 3:30। এইবার আমি একটা কুপন কেটে নিলাম। কুপন কেটে চলে গেলাম সোজা মন্দিরে। এবার এই ভেতরে কি কি রয়েছে সেটা আপনাদের বলি। এই যে মঠ রয়েছে, এই মঠের যে মূল মন্দির রয়েছে, মূল মন্দিরের ব্যাপারটা হচ্ছে যে শ্রী রামকৃষ্ণ যেখানে জন্মগ্রহণ করেছিলেন, যে ঢেকিশালের ওপরে, তার ওপরেই মন্দির তৈরি করা হয়েছে। তো এই একটি মন্দিরই রয়েছে।
আর আশেপাশে শ্রীরামকৃষ্ণ যেই ঘরে থাকতেন, তার দাদা যেই ঘরে থাকতেন, ওই সমস্ত ঘরবাড়ি রয়েছে। তো ওইগুলো আপনারা দেখতে পারেন। এইবার পুরো মঠ চত্বরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনারা ফটো তোলার চেষ্টাও করবেন না বা তুলবেনও না। আসবেন, এসে এই আধ্যাত্মিক পরিবেশটা অনুভব করবেন, ভালো করে ঘুরবেন, ভোগ খাবেন, ভোগ টোগ খেয়ে চলে যাবেন জয়রামবাটি। এইবার এই রামকৃষ্ণ মিশন মঠ ছাড়াও কামারপুকুরে কিন্তু আরও বেশ কিছু ঘোরার জায়গা রয়েছে। এখন দেখি এক এক করে সবকটা জায়গায় ঘুরবো আর আপনাদেরও দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন মঠ, আর মঠের ঠিক এই সামনেই রয়েছে হালদার পুকুর। এই হালদার পুকুর হচ্ছে শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত একটি জায়গা। শ্রীরামকৃষ্ণ যখন ছোট ছিলেন এই হালদার পুকুরেই তিনি স্নান করতেন। মঠের ভেতরটা ঘুরে দেখলাম, ভোগের কুপন নিয়ে নিলাম। এখন আমি যাচ্ছি একটা গাইড খুঁজবো। গাইড দিয়ে কী করবো, এখানে যে কয়েকটা মন্দির আছে, যে কয়েকটা ঘোরার জায়গা আছে আশপাশটা, সেগুলো ঘুরে দেখব। গাইড দিলে কি হবে, তিনি একটু বুঝিয়ে বলবেন, আপনাদেরও সুবিধা হবে বুঝে নিতে যে কোন জায়গাটা কীরকম। আপনারা যখন আসবেন চাইলে নিজেরাও ঘুরে নিতে পারেন। তো চলুন, আর দেরি করব না। এখান থেকে পুরো পাড়াটা হচ্ছে লাহাপাড়া। এই লাহাবাবুরা ছিলেন কামারপুকুরের জমিদার এখানকার। আর এখান থেকে 5 কিলোমিটার দূরে আগে রামকৃষ্ণদেবের বাবার দেশ ছিলেন দেড়েগ্রাম। ওখানকার জমিদার একটা মিথ্যে মামলায় সাক্ষী দিতে বলেছিলেন। রামকৃষ্ণদেবের বাবা দিতে পারেননি বলে নিজের গ্রাম ছেড়ে কামারপুকুরে এসেছিলেন। এটা গয়া বিষ্ণু লাহা, আর এটা রামকৃষ্ণদেব। ওই মা মনসার পুজোতে দুজনে বন্ধু পাঠিয়েছিলেন। দেখুন রামকৃষ্ণ ঠাকুর। এটা ধর্মদাস লাহা জমিদার। ইনি রামকৃষ্ণদেবের বাবাকে আশ্রয় দিয়েছিলেন থাকার জন্য। এটা হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। রামকৃষ্ণ ঠাকুরকে চান টান করিয়ে ওনার মা 5 বছর বয়সে ওখানে পাঠশালায় পড়তে পাঠাতেন। আর উনি পড়াশোনা না করে এই মন্দিরে এসে লুকিয়ে থাকতেন আর মা কালীর মূর্তি আঁকতেন। এটা 3 তলা মন্দির। ওই যে ওপরে দেখুন একতলা দেখা যাচ্ছে, এটা মাছের তলা। দাঁড়িয়ে আছেন ছাদে, আন্ডারগ্রাউন্ড আছে মাটি। যখন বড়িগিরা আসতেন লাহাবাবুদের বাড়িতে লুটপাট করতে, লাহাবাবুরা বাড়ির থেকে টাকা পয়সা গয়না নিয়ে মাটির নিচে লুকিয়ে যেতেন আন্ডারগ্রাউন্ডে। আবার বড়িগিরা চলে গেলে ফিরে আসতেন। এটা হচ্ছে গয়া বিষ্ণু লাহা আর ধর্মদাস লাহা। আর সামনে আছে রামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম। এটা মা চন্দ্রমণি দেবী, দাদা রামকুমার, দিদি কাত্যায়নী। কামারপুকুরে আসার পরে রামকৃষ্ণদেবের আর রামেশ্বরের জন্ম, ওই জন্য ওনারা দুজন নেই। আর এটা ঢেকিশাল, যেখানে কামারপুকুরে মন্দিরটা দেখবেন রামকৃষ্ণদেব হয়ে উনুনের মধ্যে ঢুকে গেছিলেন। ওই যে ধনী কামারিনী খুঁজে বার করেছিলেন। এটা গদাই সাধু সেবা করতেন ছোটবেলায়। আর এটা গদাইয়ের বিয়ে। যখন রামকৃষ্ণদেবের বিয়ে হয়েছিলেন তখন এই লাহাদের বাড়ির গয়না দিয়ে সারদা মাকে সাজিয়ে এনেছিলেন। মা সারদা যখন ঘুমিয়ে গেছিলেন, ঘুমন্ত অবস্থায় রামকৃষ্ণদেব গয়নাগুলো খুলে লাহাদেরকে ফেরত দিয়েছিলেন। আর ঘুম ভাঙতে মা সারদা উঠে কান্নাকাটি করলেন, গায়ের গয়না কোথায় গেল? তখন রামকৃষ্ণদেবের মা বললেন, বৌমা তুমি কান্নাকাটি করো না, আমার গদাই দেখবে, তোমায় পরে অনেক গয়না দেবে। 2 হাতে 2টো বালা দিয়েছিলেন। ওই বালাটার নাম হচ্ছে সারদা বালা। মা সারদা সব ফটোতেই পড়ে থাকেন। আর রামকৃষ্ণ ঠাকুর দেহ রাখার পরে ওই বালাগুলো দক্ষিণেশ্বরে মা সারদা গঙ্গায় খুলে বিধবার সাজ করছিলেন। তখন রামকৃষ্ণদেব দেখা দিলেন, আমি তো মরিনি, আমি এ ঘর থেকে ও ঘরে গেছি, তুমি বিধবার সাজ করবে না। আর এটা যখন রামকৃষ্ণদেব সারদা মাকে বিয়ে করে এনেছিলেন তখন 300 টাকা সারদা মায়ের বাড়িতে পণ দিয়েছিলেন। পণ দিয়ে বিয়ে করে সাজিয়ে কামারপুকুর এনেছিলেন, কন্যা পণ ছিলেন, মেয়েরা পণ পেতেন। সারদা মা পেয়েছিলেন 300 টাকা। আর এটা সখীরা কৃষ্ণকে নিয়ে নাচছে। এটা কংসবধ। 1 বছর পর আবার এগুলো নতুন হয় প্রতি বছর। এটা রামকৃষ্ণদেবের স্কুল। এই পাঠশালাতে 5 বছর বয়সে রামকৃষ্ণ ঠাকুর পড়াশোনা করতেন। যখন মাস্টার মশাই যোগ দিলেন
রামকৃষ্ণদেব ভালোভাবে যোগ করলেন। যেদিন থেকে বিয়োগ শিখালেন, বলছে দুঃশালা, আমার এই চালকলা বিদ্যা আর হবে না। যোগ মানে ভক্তের সাথে ভগবানের যোগাযোগ, আমি যোগ করব। বিয়োগ মানে তো কাটাকাটি, চালকলা বিদ্যা শিখবো না, বিয়োগ করব না। তখন এই পাঠশালা থেকে পালিয়ে যেয়ে ওই বিষ্ণু মন্দিরে বসে মা কালীর ছবি আঁকতেন। আর এটা রামকৃষ্ণদেবের হাতের লেখা, একটু দেখুন। এখানে রামকুমার পুজো করতেন, আর রামকৃষ্ণদেব এখানে চক্ষু দান করেছিলেন মা দুর্গার। চক্ষু দান করে অজ্ঞান হয়ে গেছিলেন। এখনো দুর্গা পুজোর সময় এখানে 10 দিন লাহাবাবুদের যাত্রা হয়, 10 দিন দুর্গা পুজো হয়। নবরাত্রির থেকে লাহাবাবুদের পূজা হয় এখানে। এটাই সেই জমিদারদের দুর্গা মন্দির। এটা কোপেশ্বর শিবের মন্দির। যখন দক্ষিণেশ্বরে রামকুমার পুজো করতেন, তখন কামারপুকুর থেকে হাঁটতে হাঁটতে রামকৃষ্ণদেবকে নিয়ে গেছিলেন ওখানে পুজো করার জন্য। দক্ষিণেশ্বরে যে রামকৃষ্ণদেব মা মা করে কাঁদতেন, নিজের ভাবে বসে থাকতেন। সবাই গ্রামের মেয়েরা রামকৃষ্ণদেবের মাকে বললেন, তোমার গদাই তো দক্ষিণেশ্বরে পাগল হয়ে গেছে, তুমি শিবের মন্দিরে ধর্ণা দাও, দেখো গদাই ভালো হয়ে যাবে। এর পেছনে আছে কামারপুকুর। আগে কামারদের বসবাস ছিলেন আর লোহার জিনিস তৈরি হতেন। এই পুকুরের নামে আমাদের গ্রামের নাম। ওই কামার পুকুরে চান করে 3 দিন এখানে হত্যে দিয়ে পড়েছিলেন। 3 দিন পরে শিব স্বপ্নে আদেশ করে চন্দামণিকে বললেন, গদাই পাগল নয়, মা ভবতারিণীর জন্য সাধনা করছে, বাড়ি ফিরে যাও, ভালো হয়ে যাবে। তবেই 3 দিন পর ওনার মাই মন্দির থেকে ফিরে গেছিলেন। এটা ধনিকামারিনীর মন্দির। রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিলেন যখন ঢেকি সালে। ঢেকির পাশে একটা মাটির উনুন ছিলেন, চন্দামণি দেবী রান্না করতেন, রামকৃষ্ণদেবের মা। জন্মের পর রামকৃষ্ণদেব গড়িয়ে গড়িয়ে উনুনের মধ্যে ঢুকে ছাই ভস্য মেখেছিলেন। সবাই গ্রামে বাচ্চা দেখতে গেলেন, চন্দামণি দেবীর বাচ্চা হয়েছে, তখন কেউ খুঁজে পাচ্ছিলেন না। এই ধনীমা গেলেন এখান থেকে, যে প্রদীপ জ্বালিয়ে খুঁজছে বাচ্চা হয়ে কোথায় গেল। দেখছে উনুনের মধ্যে তখন গদাই ছাইটাই মেখে পুরো ছাই ভস্য হয়ে গেছে। উনুন থেকে প্রদীপ জ্বালিয়ে খুঁজে বার করে উনি ছাইটাই মুছিয়ে রামকৃষ্ণদেবকে ছোটোর থেকে মানুষ করলেন। পৈতের সময় রামকৃষ্ণদেবের মা বলছে, গদাই তোকে তো একজনকে ভিক্ষে মা করতে হবে, তুই কার হাতে ভিক্ষে নিবি? বলছে এই ধনিকামারিনী হবে আমার ভিক্ষে মা। বলছে না রে গদাই, তুই তো ব্রাহ্মণের ছেলে, আর ইনি জাতে কর্মকার, শূদ্রের হাতে ভিক্ষে নিতে হয়। রামকৃষ্ণদেব বলছে না, মায়ের কোনো জাত হয় না। এই ধনিকামারিনী না ভিক্ষে দিলে আমি ভিক্ষা নেবো না। ইনি আমায় মানুষ করেছে, কুড়িয়ে পেয়েছে, আমি কথা দিয়েছি মায়ের কোনো জাত হয় না। এই ধনীমায় রামকৃষ্ণকে ভিক্ষে দিয়েছিলেন। এনার 5 বছরে বিয়ে হয়েছিলেন, 7 বছরে ইনি বাল্য বিধবা, নিজের কোনো সন্তান ছিলেন না। এই পাশাপাশি বাড়িগুলো সব ধনিকামারিনীর ভাইপোদের বাড়ি। যে ধনী মায়ের মন্দিরটা দেখে আসলেন ভিক্ষামা, ওনারা এই মন্দিরটা প্রতিষ্ঠা করে দিয়েছেন। এটা হচ্ছে রাধাচরণ দাসের ঠাকুর বাড়ি, কলকাতায় থাকে যাদের মন্দির, ওখানে বাড়ি আছে, ওনারা আসে থাকেন। কালী পুজোর সময় আসেন, আর যখন রামকৃষ্ণদেবের জন্মতিথি হয় তখন আসে, 3 দিন করে থেকে চলে যায়। আর সারা বছর এই মন্দিরটা ব্রাহ্মণরাই দেখাশোনা করেন। এইখানে রাস্তা দিয়ে যেতে যেতে একটা মাটির দোতলা বাড়ি দেখলাম। এই দেখুন, এগুলো সব পুরনো ঘর বাড়ি, এগুলো সব ভেঙে গিয়েছে, কিন্তু এই যে এটা হচ্ছে মাটির দোতলা বাড়ি আগেকার দিনের। এটাও ভেঙে গিয়েছে, আর কিছু অবশিষ্ট নেই, চারিদিকে জঙ্গল। আর এই হচ্ছে এই দোতলা বাড়ি। এই যে দেখুন, এই বাড়িটা হচ্ছে দুর্গাদাস পায়েনের বাড়ি। এই দুর্গাদাস পায়েনের খুবই অহংকার ছিলেন, যে এনাদের বাড়ির মেয়েরা কোনো বাইরে পরপুরুষের মুখ দেখে না।
এই বাড়িটা ছিলেন মেয়েদের অন্দরমহল। আর ছোটবেলায় রামকৃষ্ণদেব গান বাজনা শুনতে মেয়েদের কাছে গেছিলেন। এই পায়েন বলছে, গদাই তুমি তো বড় হয়েছো, তুমি আমাদের বাড়িতে আর আসো না, মেয়েরা ছেলেদের মুখ দেখে না। তখন শাড়ি পরে, চুড়ি পরে, সুতোর বান্ডি নিয়ে রাত্রেবেলায় রামকৃষ্ণদেব বউ সেজে গেলেন। যে বলছে, আমার তো দোলের সঙ্গী সাথীরা ফেলে চলে গেছে, আমি রাত্রে বউ মানুষ বাড়ি ফিরতে পারছি না, আমায় একটু আশ্রয় দেবে? তখন এই পায়েন বলছে, দেখো তুমি তো বউ মানুষ, কোথাও যেতে পারবে না, এই অন্দরমহলে মেয়েদের কাছে যাও, সকাল হলে চলে যাবে। মেয়েরা মিষ্টি জল দিচ্ছে, রামকৃষ্ণদেব খাচ্ছে, নাচ গান করছে। আর রাত্রে ওনার মেজো ভাই রামেশ্বর একটা হাতে হারকেন নিয়ে গদাই গদাই করে ডাকছে, খুঁজতে বেরিয়েছে। গদাই তখন এখান থেকে শাড়ি টাড়ি খুলে বগলে নিয়েছে, নিয়ে যাই গো দাদা, যাচ্ছি গো দাদা বলে বেরিয়ে পড়লে। যাবার পথে পায়েনকে বলছে, দেখ রে শালা দেখ, তুই তো খুব অহংকার দেখিয়েছিলি, মেয়ের মুখ দেখতে দিবি না, মেয়ের মুখ দেখে মেয়ের হাতে মিষ্টি জল খেয়ে আমি মেয়েদের অহংকারটা চূর্ণ করলাম, এখন ওদের বাড়ির মেয়েরা ছেলেদের মুখ দেখে। এটা মন্দির ছিল, এই যে ভেঙে গেছে, বিষ্ণু মন্দির। এটা তৃতীয়বার ভাব সমাধির জায়গা। এখানে তো শিবরাত্রির দিন যাত্রা হতেন শিবের পালা। যেই ছেলেটি যাত্রা করবে ওনার খুব শরীর অসুস্থ, উনি আসতে পারলেন না। এই জায়গাতে রামকৃষ্ণদেব যাত্রা দেখতে এসেছিলেন। তখন মেয়েরা ধরেছে, গদাই আমরা তো সারাদিন উপোস করে আছি, রাত জাগতে পারবো না, দেবে জ্ঞান ফিরেছিলেন। আর প্রথমবার ভাব সমাধির জায়গাটা ওই গাড়ি পার্কিংটা হয়েছে, ওইটার মাঠে লক্ষ্মী জলার মাঠ। মুড়ি খেতে খেতে ধানের ক্ষেত দিয়ে রামকৃষ্ণদেব ছোটবেলায় যাচ্ছিলেন। আর আকাশের দিকে তাকিয়ে দেখেছিলেন কালো মেঘে সাদা বক উড়ে যাচ্ছে। দেখছে কালো মানে তো কালী, সাদা মানে তো শিব। ওই ক্ষেতের মধ্যে হাত থেকে মুড়ির ঠোঙা পড়ে যে প্রথম ভাব সমাধি। দ্বিতীয়টা বিশালাক্ষী মন্দির, এখান থেকে আনুর 5 কিলোমিটার দূরে। ওনার মায়ের সাথে, লাহাবাবুর মেয়ের সাথে পুজো দিতে গেছিলেন, যে বিশালাক্ষী মন্দিরে দ্বিতীয় ভাব সমাধি, তৃতীয়বার এই জায়গায়। এই রামকৃষ্ণদেবের মা যখন চান করে সেই শিবের মন্দিরে প্রণাম করছিলেন, তখন এই শিবের জ্যোতি বেরিয়ে রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল। আর এই যে বড় আম গাছটা, রামকৃষ্ণদেবের বন্ধুর বাড়ি ছিলেন মানিক রাজা রামবাগানে। রামকৃষ্ণদেব ওনার বন্ধুর পৈতে বাড়িতে খেতে গেছিলেন, আম দিয়েছিলেন, আম খেয়ে আঠিয়ে এনে লাগিয়েছিল। এটাই ঠাকুরের হাতে লাগানো গাছ। আর এই যে 3টে মাটির বাড়ি, ওই দিকেরটা রামকৃষ্ণদেব থাকতেন, দুতলাটা দাদা বৌদি থাকতেন। আর এটা বৈঠকখানা, এখানে গান বাজনা হতো। আর ঢেকিশালার ওপরে যে বড় পাকার মন্দিরটা রামকৃষ্ণদেবের, ওখানে ঢেকি উনুন ছিলেন। ঢেকিটা বেলুন মঠ নিয়ে যাওয়ার পরে এই জায়গাটা একটা মন্দির তৈরি হয়ে গেছে। পুরো কামারপুকুর দেখে এবার পালা হচ্ছে দুপুরের ভোগ খাওয়ার। এখন যাচ্ছি দুপুরের ভোগ খেতে, খেয়ে দিয়ে আপনাদের জানাচ্ছি কেমন কি বৃত্তান্ত। দুপুরের ভোগ খেয়ে আসলাম। খাবারে ছিল ভাত, ডাল, সবজির তরকারি, আলু পোস্ত, পায়েস আর চাটনি। আনলিমিটেড খাবার, যতটা প্রয়োজন ততটা আপনারা নিয়ে খেতে পারেন, অসুবিধা হবে না। খাবার জলও ওনারা দিচ্ছেন, সেই ক্ষেত্রে জল আপনারা চাইলে নিয়েও যেতে পারেন বা ওখানকার জলও খেতে পারেন, ভালো পানীয় জল। এবার ব্যাপার হচ্ছে, দেখুন খাওয়ার আমি যদি কোয়ালিটি হিসেবে ধরি, তবে আমার খুব একটা যে ভালো লেগেছে সেরকম নয়, খারাপও লাগেনি ভালোও লাগেনি, এই হচ্ছে ব্যাপার। চালটা একটু মোটা, এখানে যেরকম চাল হয় আর কি, তো মোটামুটি আপনারা চাইলে খেতে পারেন। এবার ভোগ প্রসাদ তো তার মানদণ্ড দিয়ে বিচার করে না, তার একটা আধ্যাত্মিক গুরুত্ব থাকে। আপনারা যদি ভাবেন যে কামারপুকুর এসে 1-2 দিন থাকবেন, তাহলে আপনারা কোথায় থাকবেন? সবার প্রথম অপশন রয়েছে রামকৃষ্ণ মিশন, তাদের নিজস্ব ব্যবস্থা রয়েছে, যাত্রী নিবাস রয়েছে, সেখানে থাকতে পারেন। তার জন্য তাদের ইমেল করতে হবে মোটামুটি 3 মাস আগে। ঠিক 3 মাস আগে মেল করে দেবেন, মেলে তারা আপনাদের রিপ্লাই করে দেবে। মেল কী কী নিয়ে করতে হবে আমি জেনে আসলাম। কজন আসবেন, কতদিন থাকবেন, মেল কজন, ফিমেল কজন, যাবতীয় ডিটেলস লিখে তাদের মেল করতে হবে রামকৃষ্ণ মিশনকে। তারপর ওনারা রিপ্লাই করবেন যে আপনারা যেই ডেটে চাইছেন সেই ডেটে ঘর খালি আছে কি নেই। এই হচ্ছে ব্যাপার।
এবার ধরুন আপনারা রামকৃষ্ণ মিশনে রুম পেলেন না, তাহলে কোথায় থাকবেন? আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচুর হোটেল আর খাওয়ার দোকান রয়েছে। এখন আমি ঠিক রয়েছি রামকৃষ্ণ মিশন যে মঠ রয়েছে, মঠের একেবারে পাশেই। মঠের পাশেই রয়েছে প্রচুর খাওয়ার হোটেল, থাকার লজ, হোটেল সব ব্যবস্থায় রয়েছে। থাকার খুব একটা অসুবিধা নেই। আপনারা চাইলে দিনের দিনও ঘুরে যেতে পারেন, আপনারা চাইলে 1-2 দিন থাকতেও পারেন। তো আমার কামারপুকুর ঘোরা এখানেই শেষ হলো। এখন আমি টোটো নেব, টোটো নিয়ে চলে যাব একেবারে জয়রামবাটি। জয়রামবাটিতে গিয়ে দেখি ওখানে কি কি দেখার জায়গা রয়েছে, সেগুলো ঘুরে দেখে আবার ব্যাক করব গোঘাট স্টেশন। চলে আসলাম জয়রামবাটি। কামারপুকুর থেকে আপনারা যদি জয়রামবাটি আসতে চান, আপনারা টোটো করেও আসতে পারেন, অটো করেও আসতে পারেন, অথবা বাসে করেও আসতে পারেন। টোটোর ক্ষেত্রে নেয় হচ্ছে 100 টাকা রিজার্ভে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন যাই হোক 100 টাকা ভাড়া। এবার আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, দেখছি কোনো প্যাসেঞ্জার নেই। তো 100 টাকাই ওনারা চাইছিলেন, আমার কাছে বেশি মনে হলো। তো আমার একার জন্য 100 টাকা অনেকটা বেশি লাগছিল, তাই আমি কি করলাম, অপেক্ষা করলাম। তখনই আমি একটা বাস পেয়ে গেলাম। বাসে করে একেবারে জয়রামবাটি মায়ের মন্দিরের সামনে নামিয়ে দিল, ভাড়া নিল 10 টাকা। তো আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন, টোটো করেও আসতে পারেন। অটোর ক্ষেত্রেও অনেকটা একই, 20 টাকা ভাড়া একজনের। এবার 5 জন 6 জন মোটামুটি হয় 100 থেকে 150 টাকাই নেয় রিজার্ভে। আপনারা যদি একসাথে অনেকজন থাকেন তাহলে অটো বা টোটো করতে পারেন। একা থাকলে আমি বলবো বাসে করে চলে আসুন, সময় লাগবে মোটে 10 মিনিট। এখন চলে এসেছি জয়রামবাটি মঠের একদম সামনে। এক্ষুনি ভেতরে যাব, ভেতরে গিয়ে দর্শনটা করে আসি, এসে আপনাদের সাথে কথা হচ্ছে। এই দেখুন, এটাই হচ্ছে মেন মন্দির মা শারদার। জয়রামবাটি মন্দির দর্শন হয়ে গেল, এই সবে বেরিয়ে আসলাম। অভিজ্ঞতা বলতে গেলে এক কথায় খুবই ভালো। আজকে খুব একটা ভিড় নেই, মন্দির চত্বর মোটামুটি ফাঁকাই ছিল, খুব ভালো ভালোই দর্শন হয়েছে। এখানে যে মূল মন্দিরটি রয়েছে মায়ের, সেই মন্দিরটি তৈরি করা হয়েছে ঠিক যে স্থানে মায়ের আবির্ভাব ঘটেছিল সেইখানে। তাছাড়া আরও এখানে 2টি বাড়ি রয়েছে, মায়ের পুরাতন বাড়ি আর নতুন বাড়ি, সেগুলোও আপনারা ঘুরে দেখতে পারেন। যে পুরাতন বাড়ি রয়েছেন, মা তার জীবনের 52 বছর ওই বাড়িতেই কাটিয়েছিলেন, আর নতুন বাড়িটা পরে তৈরি করা হয়েছে। তো এই গেল বৃত্তান্ত। এইবার আমি এখান থেকে সোজা চলে যাব গোঘাট স্টেশন। এখন দেখি টোটো অটো কী পাই, সেটাই করে স্টেশন চলে যাব, তারপর ট্রেনে করে হাওড়া। এই জয়রামবাটি থেকে গোঘাট স্টেশনের দূরত্ব প্রায় 13 কিলোমিটার, তাই আপনারা কিন্তু হাতের সময় নিয়ে বেরোবেন। আর এখানে অটো টোটো খুব একটা ফ্রিকুয়েন্ট নয়, রয়েছে কিন্তু রিজার্ভে যেতে হবে। এবার একার পক্ষে রিজার্ভে যাওয়া সম্ভব নয়, 100-200 যে যা পারছে চাইছে। তো এই গেল ব্যাপার। কামারপুকুর জয়রামবাটি আপনাদের দেখালাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।